কস্টিকাম কিভাবে তার মধ্যে ডেলুশন রবড ইজ গোয়িং অন, মানে সে ডাকাতি হয়ে সব ডাকা ডালা বলে হিন্দিতে না, কি করে তার উপর থেকে ডাকাতি করে সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়টা নিয়ে তার মধ্যে ভয় কাজ করছিল। এবং সে তখন নিজেকে অনেক দুর্বল মনে করছিল, কারণ ডাকাতের সামনে তো আসলে আমরা ডেফিনেটলি দুর্বল হয়েই পড়ি। তো সেইখান থেকে তার মধ্যে ওই যে সিক অফ বিইং এর বিষয়টা বলতেছিলাম। আরেকটা বিষয় বলছিলাম যে হাইপোকন্ড্রিসিস, নিরাশা তাকে ঘিরে ফেলছে। সেদিনের শেষ আলোচনাটা এটাই ছিল। তো এইরকম একটা সিচুয়েশন এর মধ্যে তার স্মরণ শক্তি কমে যায়, ফরগেটফুল হয়ে যায়। হ্যাঁ? অ ফরগেটফুল নিয়ে এক গাদা রুব্রিক্স আমাদের মধ্যে আছে। আম আমাদের রেপার্টরির মধ্যে আছে। যেমন একটা রুব্রিক্স হচ্ছে forgotten something feels constantly as if he had forgotten. এটা অদ্ভুত একটা রুব্রিক্স আমি দিয়ে দিচ্ছি। forgotten something feels constantly as if he had forgotten. তো মানে তার মস্তিষ্ক এখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে, ঠিক মতো কাজ করছে না, এরকম একটা সিচুয়েশন। তো এখান থেকে রুব্রিক্স আছে, অনেকগুলা রুব্রিক্স আসে। আমরা রেপার্টরিতে যদি যাই তাহলে পাবো আইডিয়া ডেফিসিয়েন্সি, মেমোরি উইকনেস অফ মেমোরি, হ্যাঁ, মেমোরি উইকনেস অফ মেমোরি, আইডিয়া ডেফিসিয়েন্সি, তারপরে মেমোরি উইকনেস অফ মেমোরি চিলড্রেন ইন, বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। মিস্টেক মিস্টেক মেক্স স্পেস ইন অ্যান্ড টাইম ইন, টাইম এবং স্পেস, কাল স্থান এবং কাল, স্থান কালের উপরে তার উইকনেস চলে আসে, ভুল করে ফেলে সে। তারপরে মিস্টেক মেক্স স্পিকিং ইন, মিস্টেক মেক্স স্পিকিং ইন ওয়ার্ড ইন মিসপ্লেসিং, যে জায়গায় যে শব্দটা চয়ন করা দরকার সে শব্দটা সে করতে পারে না। মিস্টেক মেক্স মিসপ্রোনাউন্সিয়েশন ওয়ার্ডস, সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারে না, ঠিক মতন রিক্সাকে রিক্সা বলতে পারছে না, ইস্কা বলে দিচ্ছে না, কিন্তু একটা সময় সে কিন্তু খুব সুন্দর ছিল তার এই ওয়ার্ড প্রোনাউন্সিয়েশনে। তারপরে কি, তারপরে হচ্ছে মিস্টেক্স মেক্স স্পিকিং ইন ওয়ার্ড মিসপ্রোনাউন্সিং, এটা তো বললাম। মিস্টেক্স মেকিং স্পিকিং ইন রিভার্সিং ওয়ার্ড, মিস্টেক মেকিং স্পিচিং সাউন্ড ট্রান্সপোজিং, এই বিভিন্ন ধরনের মিস্টেক তার কথা বলার সময়, তার চিন্তা চেতনায় মনে রাখার সময় তার মধ্যে আমরা দেখতে পাই। তো পরিস্থিতিটা ধীরে ধীরে এত খারাপ হয়ে যায় যে সে নিজেকে এখন অসুস্থ মনে করে, এবং এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য সে আত্মহত্যা করার চিন্তা করে। ওই যে আমি হাইপোকন্ড্রিসিস বলেছিলাম, হাইপোকন্ড্রিসিসের একটা সাবরুব্রিক্স আছে, হাইপোকন্ড্রিসিস সুইসাইড, হাইপোকন্ড্রিসিস ড্রাইভ টু সুইসাইড। সে এতটাই রোগ বাতিক হয়ে যায়, আমার তো কিছু মনে থাকছে না, আমি তো কিছু করতে পারছি না, আমি লিখতে পারছি না, আমি সময় মনে রাখতে পারছি না, আমি স্থান কাল পাত্র এগুলা মনে রাখতে পারতেছি না, সঠিক ওয়ার্ড বলতে পারতেছি না, উল্টাপাল্টা ওয়ার্ড বলতেছি। এই যে রোগ তার যে বাতিক, এই বাতিকগ্রস্ততা থেকে সে কি হয়ে যায়, সে ড্রাইভ টু সুইসাইড করার দিকে ড্রাইভ দেয়। সে কোনো প্রকার চিকিৎসা করতে চায় না, না আমার দরকার নাই, আর্নিকা যেরকম বলেছিল না ওই রকমই, যে রিফিউজিং ট্রিটমেন্ট এভরি সিক ইন স্পাইট অফ বিইং ভেরি, সে অনেক অসুস্থ তা সত্ত্বেও সে মেডিসিন রিফিউজ করছে, সে মেডিসিন খেতে চাচ্ছে না, চিকিৎসা রিফিউজ করছে, অনেক বেশি গভীর উদাসী লেভেল, উদাস হয়ে যায়, মানে একদম ডিপ্রেশনে চলে যায়। এটা হলো কি, কস্টিকামের ডিফিটেড অবস্থা, পরাজিত অবস্থা, মানে সে এখন ডিফিটেড ফিল করছে, সে একদম হতাশ, স্যাডনেস থেকে সে সুইসাইডাল ডিসপোজিশনে চলে যাচ্ছে। আমরা সুইসাইড কখন করি, আত্মহত্যা কখন করি, যখন আমরা পরাজিত বোধ করি, আর হবে না, প্রেম ভালোবাসায় আর পাচ্ছি না, অন্য জায়গায় যাচ্ছি না। রুবিসি বললাম স্যাডনেস উইথ সুইসাইডাল ডিসপোজিশন।
তো এরকম অবস্থায় সে কোনো পরোয়াই করে না যে সে কি পরিধান করে আছে, কি কাপড় পরে আছে, সে কেমন দেখাচ্ছে, লোকজন তাকে কি বলবে, সোসাইটি তার সম্পর্কে কি মন্তব্য করবে, এই বিষয়গুলাকে সে মোটেই চিন্তা করে না। এই ভাবনাগুলাও আসে না। যা ইচ্ছা তাই একদম উস্কু আপনার কাছে মনে হবে সালফার, ডেফিনিটলি সালফার নট। ঠিক আছে? সালফারও এরকম একটা ইয়াতে, কিন্তু সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশনে সে এরকম করলো। সালফার তো সবসময় এরকম, তাই না? উস্কু দাড়ি উস্কু চুল উস্কু কলার এরকম হয়ে ইয়ে করে আছে, এদিকে একটা এরকম হয়ে আছে, গেঞ্জি দেখা যাচ্ছে। সালফার তো এরকম উদাসীন আছে, আমরা সালফারের সময় বলেছিলাম। তো এখানে হলো আমরা খুব পারফেক্ট একটা রুব্রিক্স নিতে পারি, সেটা হচ্ছে টেস্টলেসনেস ইন ড্রেসেস। টেস্টলেসনেস ইন ড্রেসেস। টেস্টলেসনেস মানে কি? আমাদের আপারা কি করেন? ম্যাচিং করেন, তাই না? এই এই কালারের একটা ওড়না, ঠিক এই যে এরকম কমলা কালারের, তাই না? তো তার মানে কি আপাদের টেস্ট আছে, তার ম্যাচিং করে করে পড়তে ভালোবাসে। আর এই কস্টিকামের এই অবস্থায় কি হয়ে যাচ্ছে? টেস্টলেসনেস ইন ড্রেসিং। ওই যে যেটা বললাম, কোনো পরোয়া নাই কি পড়ে আছে, কি পরবো, কেমন দেখাচ্ছে, লোকজন কি বলবে, সোসাইটি কি বলবে, সে বিষয়ে তার নাই। এইটা কখন তৈরি হচ্ছে? যখন তার এই যে মস্তিষ্ক, ন্যূনতম মস্তিষ্ক খাটাতে পারে না, মেন্টাল ওয়ার্ক তার কাছে ইম্পসিবল হয়ে যায়। অল্প বিস্তার মস্তিষ্কের উপরে প্রেসার দেওয়াতে তার মস্তিষ্ক পুরা মনে হচ্ছে একদম ভ্যাকেন্ট, ফাঁকা হয়ে যায়। মনে হচ্ছে মস্তিষ্ক কাজই করছে না, একদম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই জায়গার রুব্রিক্স হলো, এইরকম জায়গার রুব্রিক্স হলো thought vanishing of mental exertion from. Thought vanishing of mental exertion from. তার চিন্তায় ভ্যানিশ হয়ে যাচ্ছে, মেন্টালে অত্যন্ত মানসিক এক্সর্শন হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। সেখান থেকে সে চিন্তা করার থিঙ্কিং, এমনই থিঙ্কিং ভুলে গেছে যে কি পরে আছে কি পরে নাই। দেখা যাচ্ছে যে কোট পরে গেছি, নিচে হচ্ছে হাফ প্যান্ট পরে দৌড়াচ্ছি, তাই না? এরকম হতে পারে। তো এই যে সিচুয়েশন, তো এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এটা একটা পরাজিত অবস্থা। পরাজিত অবস্থা মানে যখন ব্যক্তি ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ে, তার ইচ্ছা শক্তি অনেক দুর্বল হয়ে যায়, এরকম একটা অবস্থা। আমাদের রুব্রিক্স আছে কি? উইকনেস অফ উইলস। উইকনেস অফ উইল। উইকনেস অফ উইল আমি দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন। উইকনেস অফ উইল অর্থাৎ সে যে কোনো কাজ করার জন্য দৃঢ়ভাবে নিশ্চয়তা দিতে পারবে না। আগে তার যাতে দৃঢ়তা ছিল, সব এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, সে মনোবল হারিয়ে ফেলছে। তখন অল্প বিরোধ হলেই সে ওই কাজের প্রয়াস ছেড়ে দেয়। কেউ যদি তাকে বলে যে না এটা করা যাবে না, নো নো নো, ও আচ্ছা ঠিক আছে, সে তো হেরে গেছে। তার উইলনেস, আগে তো সে কি উইল পাওয়ার দিয়ে, মনের শক্তি দিয়ে চলতো, এখন ন্যূনতম তার সাথে একটু কন্ট্রাডিকশন হলো, ন্যূনতম কেউ তাকে নিষেধ করলো, ন্যূনতম কেউ তাকে বাধা দিল, সে তখন ওই প্রয়াস করাটা ছেড়ে দিল, ওই চেষ্টা করাটা সে তখন ছেড়ে দিল। আরেকটা রুব্রিক্স আছে, আরেকটা রুব্রিক্স হচ্ছে এইগুলা একটু বোঝা দরকার, সেটা হচ্ছে রাইটিং ইনএবিলিটি ফর। আমরা বাচ্চাদের মধ্যে অনেকেই দেখি যে লেখা শিখতে চায় না, রাইটিং ইনএবিলিটি ফর। এগুলো তো বৃহৎ ভাবে আমরা চিন্তা করি, লিখতে পারতেছে না, এই করছে না, অনেক রোগীর গার্জেন হয়তো বলতে পারে না, এগুলোকে সূক্ষ্মভাবেও বোঝা যায়। এগুলো আমরা ধীরে ধীরে চেষ্টা করব। তো রাইটিং ইনএবিলিটি ফর মানে, রাইটিং কি? রাইটিং মানে লিখা। লিখি আমরা কি লিখি কেন? আপনি একটা মেয়েকে প্রপোজ করবেন, আপনি বলতে পারছেন না, তখন কি করবেন? আমাদের জামানে কি করতো, এখন তো মোবাইল আছে, এসএমএস দিয়ে দিচ্ছেন। কিন্তু আগে কি হতো? কাগজে লিখতে হতো, সুন্দর সুন্দর প্যাড, সুন্দর খাম, গোলাপি খাম আমরা লিখতাম। লিখে আমাদের মনের যে ভাষা আছে সেটা আমরা ওই কাগজের মধ্যে দিতাম। তাহলে রাইটিং কি হলো? রাইটিং হচ্ছে তার মনের কথা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তাই না? কিন্তু এখানে রুব্রিক্সে কি বলছে? রাইটিং ইনএবিলিটি ফর। রাইটিং ইনএবিলিটি ফর মানে হচ্ছে মনের কথা অন্য কাউকে সে বুঝাতে পারে না, এটা তার পরাজিত অবস্থায় হয়। এই পরাজিত অবস্থায় সে কান্না করে, খুব সহজেই কেঁদে দেয়,
অনেক বেশি ভাবনায় ডুবে থাকে, আমি একটা কেস বলবো, অনেক বেশি ভাবনায় সে ডুবে থাকে, তাহলে রুব্রিক্স আমরা কি পেলাম এখান থেকে? উইপিং ইজিলি, ইজিলি। আরো উইপিং নিয়ে অনেক রুব্রিক্স আছে, আমি এক গাদা দিয়ে দিচ্ছি। উইপিং, নার্ভাস অল দ্য ডে, সরি না, হ্যাঁ, নার্ভাস অল দ্য ডে, উইপিং ভেক্সেশন ফ্রম, উইপিং অফেন্স, ফর্মার অফেন্স অ্যাবাউট, এগুলো লিখে নেন, আমি ব্যাখ্যা করছি। তারপরে উইপিং ভেক্সেশন ফ্রম, ওল্ড ভেক্সেশন ফ্রম, উইপিং ট্রাইফল স্যাড, লাফিং অর উইপিং অন এভরি অকেশন। তারপরে আপনারা মেডিসিন লেখার দরকার নেই, শুধু রুব্রিক্স গুলো লিখে নেন। উইপিং ট্রাইফল স্যাড, চিলড্রেন at the least worry, উইপিং ট্রাইফল স্যাড, ট্রাইফলস বা ট্রিফলস যেটা উচ্চারণ করেন করলে হলো, বুঝানোর কথা। উইপিং ভ্যাক্সেশন ফ্রম, ওল্ড ভ্যাক্সেশন তো বললাম। উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম, উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম, এই এটাও আছে। এছাড়াও আছে উইপিং হুইম্পারিং, এটা আমি সেদিন বলেছিলাম। উইপিং স্লিপিং, এই যে এতগুলা রুব্রিক্স, আরো কিছু রুব্রিক্স আছে উইপিং নিয়ে, আপনি কমপ্লিট রেপার্টরিতে আরো অনেক রুব্রিক্স পাবেন উইপিং নিয়ে। আমার ধারণা প্রায় 17-18টা রুব্রিক্সই আছে যে কস্টিগামের। তো এই উইপ সবকিছুই আমরা হয়তো ওইভাবে একটা একটা করে ধরে ধরে বোঝানো যাবে না, তবে আমি মেন যে জায়গা উইপিংটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, উইপিং কি, হোয়াট ইজ উইপিং? উইপিং শব্দটা আমরা বোঝার চেষ্টা করব। উইপিং মানে কি? উইপিং মানে হচ্ছে কি? উইপিং কান্না করা স্যার, কান্না করা। উইপিং মানে হচ্ছে কান্না করা। হ্যাঁ, এরকম মানে দেখা যাচ্ছে যে একটা ব্যক্তি এরকম মানসিক অবস্থা যে ভেতর থেকে সে অনেক বেশি দুঃখী, অনেক বেশি অ্যাঙ্গুইশ, মনস্তাপ আমরা যেটা বলি না, অনেক বেশি ভিতরের মানে রেস্টলেসনেস একটা অবস্থা, কেমন যেন একটা বেসাহারা অনুভূতি, হ্যাঁ, সাপোর্ট নাই, অসহায়ত্বের একটা অনুভূতি। হ্যাঁ, অর্থাৎ একটা বিপরীত পরিস্থিতি সে যখন মোকাবেলা করতে পারে না, এরকম অবস্থাকে উইপিং বলে। আমি আর ক্লিয়ার করছি। যতক্ষণ ব্যক্তি তার মানসিক এবং বুদ্ধিদীপ্ত শক্তির দ্বারা, ভালো করে বুঝেন উইপিং এর আমি মানে বুঝাচ্ছি, যতক্ষণ ব্যক্তি তার মানসিক এবং বুদ্ধিদীপ্ত শক্তি দ্বারা তর্ক বিতর্ক করার শক্তি রাখে, ক্ষমতা রাখে, অর্থাৎ পরিস্থিতির সাথে লড়াই করার শক্তি রাখে, ততক্ষণ সে কান্না করে না। যখন সে মেন্টালি এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, যে লড়াই করে যেতে পারে পরিস্থিতির সাথে, অপর ব্যক্তির সাথে, আপনার সাথে, আমার সাথে সংঘর্ষ করার শক্তি যতক্ষণ তার থাকে ততক্ষণ সে কান্না করবে না। কিন্তু সময়ের পরিক্রমায় কালক্রমে কালক্ষেপণ করতে একটা সময় পরে, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা পরে, হ্যাঁ, যখন তার কঠোরতা, তর্ক বিতর্কের বুদ্ধি, সংঘর্ষ করার শক্তি কমতে থাকে, তখন সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায় এবং ভাবনার বশীভূত হয়ে যায়। তাহলে আগে কি ছিল? আগে ছিল মানসিক এবং মেন্টালি এবং ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি সে অনেক স্ট্রং ছিল। এখন কি হয়ে গেল? এখন সে ভাবনার বশীভূত হয়ে গেল, ইমোশনের বশীভূত হয়ে গেল। কিন্তু যখনই রেশনালিটি শক্তি কম, মানে বিচার বুদ্ধি কমে যায় আর ভাবনা বাড়তে থাকে, হ্যাঁ, মানে ধীরে ধীরে তর্ক বিতর্ক করার শক্তি তার কমে থাকে, তার বুদ্ধি কমতে থাকে, তখন কি হয়? বুদ্ধি কমতে থাকে, তখন ইমোশনটা বাড়তে থাকে। ইন্টেলেকচুয়াল মানে এটা একটা গ্রাফের মতন, আপনার ইন্টেলেকচুয়াল যখন বাড়বে তখন আপনি ইমোশনের দিকে, আপনি যদি, আমি একটু সিম্পল উদাহরণ দিই ইমোশন আর ইয়ে নিই। ধরেন যে আমার একটা পেশেন্টের কথাই বলতেছি, সে বেসিক্যালি ভাঙড়ি ব্যবসা করে, তার বাবা ভাঙড়ি ব্যবসা। তো আপনারা বুঝেনি যে আমাদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের পুরনো জিনিসগুলা নিয়ে যায়, যেখানে ডাম্পিং করা হয়, ওগুলা কিনে তো আবার ইয়ে হয়, শর্টিং করে বিক্রি করে। এরকম একজন পার্সন, খুব বেশি শিক্ষিত না, খুব হাই ক্লাসও না, কিন্তু টাকা অনেক, ভাঙড়ি ব্যবসা অনেক লাভ। তো একটা ছেলে তার মেয়েকে পছন্দ করছে, তো সে যদি ইন্টেলেকচুয়াল লেভেল দিয়ে পছন্দ করে, দেখা যাচ্ছে যে সে একটা প্রফেসরের ছেলে, সে প্রফেসরের ছেলে যদি ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তার মেয়েকে ইয়ে করে, সে কিন্তু যেতে পারবে না, ওই ফ্যামিলির সাথে কিন্তু তার ম্যাচিং হবে না।
হ্যাঁ, ভালো করে বোঝেন। আমার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আমাকে জানাতে পারেন। যদি ইন্টেলেকচুয়াল ভাবে সে চিন্তা করে, মানসিক দিক দিয়েও যদি সে ভাবে, সে কিন্তু ওই ফ্যামিলির সাথে যেতে পারবে না। কিন্তু সে যখন ইমোশনালি অ্যাটাচ হবে, না আমি তো মেয়েটাকে বিয়ে করব, আমি তো তার বাবার সাথে সংসার করব না। এই থিংকিংটা, এটা কি ইমোশনাল থিংকিং। এই ইমোশনাল থিংকিং যখন আসবে তখন সে কিন্তু রিলেশনে জড়ায় পড়তে পারবে। তাহলে কি হচ্ছে, যখন বুদ্ধি কমতে থাকে, এটা আমার কথা না কিন্তু সাইকোলজিস্টরাই বলে, যখন বুদ্ধি কমতে থাকে আর যখন ইমোশন বাড়তে থাকে তখন মানুষ কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ে। ঠিক আছে, তখন কিন্তু মানুষ ধীরে ধীরে ভেঙে পড়ে। তো এই পরিস্থিতিতে, বেসিক্যালি এরকম পরিস্থিতিতে কোন একটা ব্যক্তি খুবই দুঃখী হয়ে পড়ে, মানে তার ইমোশন ব্যক্তিকে দুঃখী করে তোলে। মস্তিষ্ক দিয়ে তো আমরা চিন্তা ভাবনা করে ফয়সালা করতে পারি, তো যখন এটা অনেক বেশি হয়ে যায় তখন কি হয়, কান্না চলে আসে। হ্যাঁ, কান্না মানে আবার উইপিং মানে মনে করেন না যে রুগী আপনার সামনে আসলো ভ্যা ভ্যা করে কান্দলো বা একদম চোখ দিয়ে পানি পড়তে লাগলো, এটা কিন্তু, এটা ভাববেন না। কান্নার মধ্যে এটা জরুরি না যে তার চোখ দিয়ে পানি আসতে হবে। আমরা বলি না যে ভেতরে বা মানে ভেতরটা একদম কেঁদে উঠছে, ভেতরটা কেঁদে উঠছে, বলি না যে ভিতরটা হু হু করে কেঁদে উঠছে। ওই কান্না কি আপনি দেখতে পান? আমার ভেতরটা হু হু করে কেঁদে উঠছে, প্রিয়তম আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি বলতে পারছি না, মুখে হাসি কিন্তু ভিতরটা যেন হু হু করে কেঁদে উঠছে। মানে কি, ভেতরে দুঃখ ফুটে উঠেছে। তাহলে কান্নার অবস্থা হলো ব্যক্তির দুঃখী এবং পরাজিত অবস্থা, এটা মাথায় রাখবেন। কেউ উইপিং করছে মানে সে দুঃখী হয়েছে এবং সে পরাজিত হয়েছে। এগুলো যদি না হয় তাহলে কিন্তু কান্না হয় না। তো এখন আপনি বলবেন যে স্যার আপনি তো সবই বললেন, ছোট বাচ্চাদের কি? ছোট বাচ্চারা তো ক্যাঁ 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 করে আর আপনিও তো উইপিং নিয়ে নেন, তাহলে সেটা কি হলো, সেক্ষেত্রটা কি হবে? এটাই তো ভাবনা। তো এই যে তার কান্না, ছোট বাচ্চাটার কান্না, এই কান্নাটা কিন্তু এই কান্না না, ওটা হলো চিল্লানো। এই ছোট বাচ্চার যে কান্না বা চিল্লানো, যেটা চিল্লানো সেটাকে আমরা কান্না বলতেছি, সেটা কিন্তু এক ধরনের ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? এটা হলো ছোট বাচ্চার ভাষা। সে এরকম কেন করে, এই চিৎকার বা এই কান্নাটা কেন করে? কারণ তার কিছু ডিমান্ড আছে, সে ডিমান্ডকে সে এক্সপ্রেস করছে। তার কিছু চাহিদা আছে, সেটা চাই, সে তো বলতে পারে না, এই কারণে সে ওরকম করে চিৎকার করে কান্না করে। বাচ্চা যখন কান্না করে তখন ঠিকই মা বুঝে যায় যে বাচ্চা কেন কান্না করছে। বাচ্চা কি কোনো দুঃখ কষ্ট আঘাত টাঘাত পেয়ে কান্না করছে, নাকি শুধু দুধ চাচ্ছে, নাকি টয়লেট করে বিছানা ন্যাপিটা মাখায় ফেলেছে, বা তার অন্য কোনো সমস্যা হচ্ছে, নাকি বাচ্চা এটা নাটক করতেছে। ছোট বাচ্চারাও নাটক করে। বাচ্চা যদি একদম ছোট হয় তারপরেও মা কিন্তু বুঝে ফেলে যে এটা তার কান্না, এই কান্নাটা হচ্ছে তার ক্ষুধার কান্না, তাকে এখন খাওয়াতে হবে, আর এই কান্নাটা হচ্ছে নাটক। নাটক কেন করে ছোট বাচ্চারা? এনি আইডিয়া ওয়াই? পালসিটিলা কেন নাটক করে? ছোট বাচ্চা ট্রেনিং সিক টু বি কেন করে? অ্যাটেনশন পাওয়ার জন্য। এমন ভাবে মায়া কান্না দিচ্ছে, মা আর থামে থাকতে পারতেছে না, রান্না ফেলে এসে তার কাছে আসছে। দেখছেন কত ধরনের নাটক করে। তাহলে কান্না মানে হলো, উইপিং মানে কান্না। কান্না তাহলে কি হইলো? একদম ভেঙে যাওয়া অবস্থা, দুঃখী অবস্থা, পরাজিত অবস্থা। ক্লিয়ার? তাহলে আমরা কান্নার সূক্ষ্ম অনুভূতিটা বুঝলাম, কান্না বলতে বেসিক্যালি কি বোঝায় সেটা বুঝলাম। তো এর সাথে রিলেটেড অনেকগুলো রুব্রিক্স আছে, আমি দিয়ে দিয়েছি যে আপনাদের মেসেঞ্জারে সব দেওয়া আছে। তো এইটা আপনারা সব নোট করে নেন, আর আমি কিছু কিছু বুঝাই, সেগুলা দেখেন, আপনাদের জন্য সুবিধা হবে। আমি একটা রুব্রিক্স বুঝাচ্ছি, উইপিং ভ্যাক্সেশন ফ্রম ওল্ড ভ্যাক্সেশন ফ্রম, উইপিং ভ্যাক্সেশন ফ্রম ওল্ড ভ্যাক্সেশন ফ্রম, এই সরি, আমি তো রুব্রিক্সটা ভুল করলাম। রুব্রিক্সটা হলো, হয়ে গেল উইপিং, আচ্ছা উইপিং অফেন্স, আমি ভ্যাক্সেশনে চলে গেছি, সরি। আমি যে রুব্রিক্সটা বলবো সেটা হচ্ছে উইপিং অফেন্স ফর্মার অফেন্স, উইপিং অফেন্স ফর্মার অফেন্স অ্যাবাউট, ফর্মার অফেন্স অ্যাবাউট, এইটা একটু বুঝি। ঠিক আছে, তো এই যে ফর্মার
ফরমার 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 মানে কি? হোয়াট ইজ ফরমার? FORMER। ফরমার মানে ফরমার প্রেসিডেন্ট আমরা বলি না, ফরমার চেয়ারম্যান। ফরমার মানে বিগত, পুরাতন, তাই না? অতীত, অতীতের যিনি। আমরা আমরা যারা অ্যাপেক্স ক্লাব করি তারা বলতাম হচ্ছে ফরমার প্রেসিডেন্ট, আর যারা রোটারি ক্লাব করতাম তারা বলতাম হচ্ছে পাস্ট প্রেসিডেন্ট। হ্যাঁ, কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে ইয়ে আছে। তো ফরমার মানে আমরা পুরাতনই ধরলাম। তো এটা কি বলছে? উইপিং অফেন্স ফরমার অফেন্স অ্যাবাউট, মানে অতীতে যে কারো কারণে তার মনের মধ্যে পেরেশানি তৈরি হয়েছে, আজও ওই ব্যক্তি ওই ঘটনাকে স্মরণ করে দুঃখী হয়ে পড়ে। তাহলে উইপিং মানে কিন্তু আমরা কান্না করলাম না, আমরা কি বললাম? ভেঙে পড়লো, চূড়ান্ত দুঃখী। দুঃখীর আরেকটা ইয়া হলো স্যাডনেস, তাই না? কিন্তু উইপিং এ কি হচ্ছে? স্যাডনেস তার সাথে হচ্ছে পরাজিত হয়ে যাচ্ছে, তাই না? পরাজিত ফিলিংস থাকতেছে। তো অতীতে একটা ঘটনা ঘটেছে যেটাতে তখন সে পরাজিত, মানে পেরেশানি হয়েছিল, আজও এমনই সে পেরেশানি ছিল, আজও সেটার কথা মনে করে সে দুঃখী হয়ে পড়ছে। মানে সেই ঘটনা তার মস্তিষ্ক থেকে বের হয় না, সে এতটাই দুঃখী হয়ে যায় যে তার চোখে পানি পর্যন্ত চলে আসে। অতীতকালের যে ঘটনা তাকে দুঃখী করেছে সেটা মূলত মানে অন্যায়ের সাথে জুড়ে থাকা একটা, অন্যের সাথে অন্যায়ের সাথে জুড়ে থাকা একটা ঘটনা। হ্যাঁ, তার প্রতি অন্যায় হয়েছে যেটা থেকে সে অনেক বেশি পেরেশান। সে তখন কিছু করতে পারেনি, কিন্তু সেটা থেকে সে অনেক বেশি পেরেশান হয়েছে। সে সময় হয়তো সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করত, কিন্তু লড়াই হয়তো বা করেও ছিল, কিন্তু লড়াই করে তখন কোনো সমাধান করতে পেরেছিল না। কিন্তু বর্তমানে ওই ধরনের অন্যায় বা অবিচার বা সেটার সাথে প্রায় মিলে যাওয়া কোনো ঘটনা যদি দেখে, তখন সে দুঃখী হয়ে পড়ে। বুঝতে পারছেন? ওই 10 বছর আগে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার মানে অন্যের সাথে অন্যায় হচ্ছিল, সেটাকে সে প্রোটেস্ট করার চেষ্টা করেছে। সে তো অ্যানার্কিস্ট, প্রোটেস্ট করার চেষ্টা করেছে। কেয়ারফুল আদার্স, নিজের লাগে না, রিলেটিভস লাগে না, অন্য যে কেউ হলেই হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন মানুষ হলেই হলো, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন প্রাণী হলেও হলো, প্রাণীদের প্রতিও তার ভালোবাসা। এরকম একজনের বিরুদ্ধে অন্যায় হয়েছে, সে ওটাকে প্রোটেস্ট করার চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। আচ্ছা, সে হাত তুলে বাড়ি চলে আসছে। এখনো যদি সে কথা মনে পড়ে এক, অথবা এখনো ওইরকম কোনো ঘটনা যদি সে দেখতে পায়, বা ওই টাইপের, ওইটা না, প্রায় কাছাকাছি যদি কোনো ঘটনা সে দেখতে পায়, তার ওই আগের ঘটনা তাকে ট্রিগার আউট করে, সে আগের ঘটনা তার মাথায় চলে আসে এবং ওইটাতে সে তখন দুঃখী হয়ে পড়ে। তখন তার মনে হয়, তার মনের মধ্যে কাজ করে, এটার তো কোনো পরিবর্তন কিছুই হলো না, আর এই দুঃখ থেকে সে কান্না করে। কান্না করার অর্থ হলো সে এতটাই ভেঙে পড়েছে যে এখন সে সংঘর্ষ করার স্থিতিতে নাই। সে এখন শুধুমাত্র মন খারাপ করে থাকে, দুঃখী থাকতে পারে, উদাস ছাড়া আর অন্য কোনো রাস্তা তার জন্য খোলা নাই। এটাকেই বলে হচ্ছে কান্না। একদম উদাস হয়ে পড়ে থাকে। সবসময় যে চোখে পানি আসতে হবে, আসলে আপনি উইপিং নেবেন তা কিন্তু না। এটা কিন্তু মাথায় রাখবেন। আজকের লেকচারের এটাই আমার মেসেজ। চোখ দিয়ে পানি আসবে উইপিং নেবেন তা না। এই ভেঙে পড়া, পরাজিত অবস্থা, এইটাকেও আপনারা উইপিং নিয়ে নিতে পারবেন। তো এখন কোনো কিছু করার স্থিতিতে নাই, অর্থাৎ সে সংঘর্ষ করতে করতে ভেঙে পড়েছে। আর এই কারণেই আমরা দেখবো আমাদের চেম্বারে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অনেক বৃদ্ধ ব্যক্তি, অনেক বৃদ্ধা কথা বলতে বলতে কান্নায় জড়ায় পড়ে। বাড়ির লোকজন এসে বলে যে সে তো কান্না ছাড়া কথাই বলতে পারে না, কান্না ছাড়া থাকতেই পারে না, পালসে টিলা, তাই না? দেওয়া যাবে না, আপনাকে কারণটা দেখতে হবে। অল্প বিস্তার কোন একটা ঘটনা ঘটেছে, উদ্ভূত পরিস্থিতির সাথে মোকাবেলা করার ক্ষমতা তার নাই, শক্তি তার নাই, সে কান্না করছে। একটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আপনাদের চেম্বারে আসবে, আপনারা পাবেন, কস্টিকাম দেবেন এবং মজা দেখবেন। তো একটা বয়স্ক মহিলা সকালবেলা উঠে দেখে যে তার নাতবো, বয়স কত হবে,
হার্ডলি 16, 17, 18 বছর ধরলাম। বাংলাদেশে তা কাগজে কলমে 18-র নিচে বিয়ে হয় না মেয়েদের, তাই না? এরকম 18 বছরের একটা নাতবো সকালবেলা উঠে ফ্যামিলির জন্য কাজ করছে, ঘর ঝাড় দিচ্ছে, ওয়াল পরিষ্কার করছে, রান্নাঘরের সরঞ্জামাদি, রান্নাঘর পরিষ্কার করছে, সরঞ্জামাদি নিয়ে যাচ্ছে, এক গাদা লোকজনের জন্য রান্না করছে। এই যে কাজ করতে দেখছে এই বৃদ্ধা মহিলা শুয়ে শুয়ে, তার মাজা পড়ে গেছে, সে কিছু করতে পারে না, বারান্দায় শুয়েছে, খাটিয়ার উপরে শুয়ে শুয়ে। আপনি একটা গ্রামের বাড়ির কথা চিন্তা করেন, এই যে আমি আপনাদের সাথে গল্প করি, এই গল্পগুলো আমি দেখি কোন একটা বাড়ির ঘটনা, এখানে মনে থাকে, এভাবে আপনারা শুনবেন আর কল্পনার মধ্যে একটা সিনেমা তৈরি করতে থাকবেন, দেখবেন এগুলো মনে থাকবে। সে মহিলা খাটিয়ায় শুয়ে শুয়ে দেখছে, এই বেচারা সারাদিন কাজ করতেই থাকে। সে ভাবে, মহিলা ভাবে, এই আমার নাতবুটা সারাদিন সকাল থেকে, সেই আল্লাহর ফজর থেকে কাজ শুরু হয়ে যায়, সবার আগে উঠে বাড়ির কাজগুলা করছে। বাড়িতে এত লোক আছে, কেউ তাকে সহযোগিতা করছে না। এই এতটুকু মাত্র চিন্তা, এইটুক চিন্তা করা মাত্রই ওই বৃদ্ধ মহিলা কান্না শুরু করে দেয়। মানে কি, কেন কাঁদছে সে? কেন কাঁদছে? সে কাঁদছে কারণ সে এখন কিছু করতে পারবে না, সে তার নাত বউকে সহযোগিতা করতে পারবে না। কিন্তু তার যে শারীরিক কন্ডিশন, সে এই অবস্থাকে, ওই ব্যবস্থাকে বদলাতে পারতেছে না। যে শুধুমাত্র নাত বউকে কেন কাজ করতে হবে? নতুন বিয়ে হয়েছে, ছোট মেয়ে, তাকেই সব কাজ করতে হবে? দরিদ্র ফ্যামিলির মেয়ে নিয়ে আসছো, তাকেই কাজ করতে হবে? অন্যরাও তো কাজ করতে পারে, আমার তো আরো নাত বউ আছে, তারাও তো কাজ করতে পারে। আমি বৃদ্ধা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার শক্তি নাই, বল নাই, শক্তি নাই, আমার 3 মাথা হয়ে গেছে। 3 মাথা বোঝেন তো মনে হয়, বসলে হাঁটু আর মাথা এরকম হয়ে থাকে, তাহলে 3 মাথা। খনার বচন কি আছে? 3 মাথা যার বুদ্ধি নিও তার, তাই না? তো সে তো বৃদ্ধ হয়ে গেছে, সে কিছু করতে পারছে না। এখন কি, তার পথ একটাই খোলা, কি খোলা? কান্না করা। এই কারণে সে কান্না করে। তাহলে ভয়টা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন রুব্রিক্সটা আমরা কিভাবে ইউজ করতে পারি? এরপরে আরেকটা রুব্রিক্স একটু বলি। উইপিং, আমি কি রুব্রিক্সটা ভুল দিয়েছি? রূপ স্যার, আমি কি ভুল করেছি নাকি? আপনি বিফোর লিখেছেন না? আচ্ছা যাক, আমার কপি করতে ভুল হতে পারে। এরপরের রুব্রিক্সটা হচ্ছে উইপিং ট্রাইফলস অ্যাট বা ট্রিফলস অ্যাট চিলড্রেনস অ্যাট দ্য লিস্ট ওয়ারি। ঠিক আছে? এটা কি? এটার অর্থটা হচ্ছে, একদম যদি অর্থ করি তাহলে হচ্ছে উইপিং চিলড্রেনস অ্যাট দ্য লিস্ট ওয়ারি ট্রিফলস অ্যাট, মানে বাচ্চা অল্প কিছুতেই চিন্তিত হয়ে পড়ে, পেরেশানি হয়ে পড়া মাত্রই কান্না শুরু করে দেয়, মানে ভেঙে পড়ে, কান্না শুরু করে দেয়। তো এইটার একটু উদাহরণ দিয়ে বুঝি। একটা বাচ্চা কোনো কারণে আজকে স্কুলে যেতে পারেনি, তখন সে চিন্তায় পড়ে গেল যে আগামী কালকের হোমওয়ার্ক আমি কিভাবে সম্পূর্ণ করব। আমি কালকের হোমওয়ার্ক, আজকে তো স্কুলে যাইনি, কালকে কি হোমওয়ার্ক দিবে সেটা আমি কি করে সম্পূর্ণ করব, শেষ করব। এইটাতে সে একদম ভেঙে পড়লো। সিম্পল বিষয়, বিষয়টা খুব সহজে ম্যানেজ করা সম্ভব। সে খুব সহজেই কোনো বন্ধুর কাছে ক্লাস শেষে ফোন করে ক্লাসে কি কি হয়েছে সেটা সে জেনে নিতে পারে। আগামী দিনের হোমওয়ার্ক কি কি দিয়েছে, কোন টিচার কি লিখে নিয়ে যেতে বলেছে সেটা সে জিজ্ঞাসা করে নিতে পারে, বা তার মাকে বলতে পারে যে মা তুমি একটু খোঁজ নাও, সেটাও করতে পারে। কিন্তু তার মাথায় এই বিষয়টা আসছে না। তার মস্তিষ্কে এই ভাবনাটা আসলো যে আমি কিভাবে আমার হোমওয়ার্ক কমপ্লিট করব, আমি কিভাবে আমার হোমওয়ার্ক করব, আমার কি হবে, আমি কিভাবে কি করতে পারবো। যে মাত্র এই ভাবনাটা আসলো, সে সাথে সাথে কান্না শুরু করে দিল। ঠিক আছে? এইটা হলো এই ইয়েটা, আমরা কেসের মধ্যে এটাকে দেখবো পরবর্তীতে। তো আরেকটা রুব্রিক্স হলো, সেটা হলো উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম। উইপিং সিম্প্যাথি উইথ আদার্স ফ্রম,
অন্য লোকজনের প্রতি সহানুভূতি হওয়ার কারণে সে কান্না শুরু করে দেয়। সহানুভূতি সবসময় দুঃখী অথবা পেরেশান ব্যক্তির প্রতি আসে। আপনি কার উপরে সহানুভূতি আসবে? আপনার হিটলারের প্রতি সহানুভূতি আসবে না। ডিক্টেটর কোন লিডারের প্রতি আপনার সহানুভূতি আসবে না। আপনার সহানুভূতি আসবে যারা বুক পেতে দিয়ে বিপ্লবের সময় নিজের বুকটাকে ঝাঁঝরা করে নিয়েছে, তাদের প্রতি আপনার সহানুভূতি আসবে। তার ফ্যামিলি মেম্বারদের প্রতি সহানুভূতি আসবে। সেই শহীদের মায়ের প্রতি আপনার সহানুভূতি আসবে। ডিক্টেটরের ছেলের প্রতি আপনার সহানুভূতি আসবে না। ঠিক আছে? এই যে বিষয়টা, এটা নেচার কিন্তু মানুষের মধ্যে তৈরি করে দেয়। তাহলে আমি কি বললাম? সহানুভূতি সবসময় দুঃখী অথবা পেরেশান ব্যক্তিদের প্রতি আসে। অর্থাৎ অন্য কারো কষ্ট দেখে বা তাদের প্রয়োজনীয় সহযোগিতা না করার কারণে, আমি করতে পারছি না তাকে সহযোগিতা, এই কারণে তার কান্না পায়। সে কান্না করে। যদি তাদের সহযোগিতা করার ক্ষমতা থাকতো, তাহলে সে তার ভালো মন্দের ন্যূনতম পরোয়া না করে সহযোগিতা করতো। আমি কস্টিকামের প্রথম দিন এই লাইনটাই বলেছিলাম যে কস্টিকাম নিজেকে বাদ দে, নিজেটা থাক, আমারটা পরে দেখা যাবে। অন্যের হিতের জন্য, অন্যের ভালোর জন্য সে ঝাঁপায় পড়ে, তাই না? তো সে নিজের ন্যূনতম পরোয়া না করে যে ভিকটিম, যে পেরেশানে আছে, যে দুঃখী, তার সহযোগিতা করত। তো অন্যদের সহযোগিতা করা, তাদের সমস্যা লাঘব করা, তাদের জন্য বেঁচে থাকাটাই হচ্ছে কস্টিকামের ব্যক্তিত্ব। কস্টিকাম নানান ধরনের হিংসাত্মক বা অনৈতিক কাজ করতে পারে। এটা আরেকটা ফেজ। এতক্ষণ ভালো ফেজ বললাম, আরেকটা ফেজ হচ্ছে কস্টিকাম নানান ধরনের অহিংস, ডিস্ট্রাকটিভ কাজ করতে পারে। হ্যাঁ, হিংসাত্মক, অহিংস তো না, হিংসাত্মক অনৈতিক কাজ করতে পারে এবং নানান ভাবনা, নানান ধরনের উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে পারে। তো এরকম কিছু রুব্রিক্স আমরা একটু রেপার্টরি থেকে দেখে আসি। রেপার্টরিতে আছে ভায়োলেন্ট, ট্রাইফল, স্যাড, আনগ্রেটফুল, ম্যালাসিয়াস, অফেন্ডেড ইজিলি, মকিং। রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি। মকিং, সার্কাজম, তারপর হচ্ছে লায়ার, মিথ্যুক। ঠিক আছে? তো এইটা হলো আমার মত। আমি আদার্স রাইটারদের মত তো শেয়ার করবই, কারণ তাদেরকে চেঞ্জ করার এখনো যোগ্যতা বা ধৃষ্টতা আমার হয়নি। কিন্তু আমার উপলব্ধি থেকে আমি আমার কিছু মতামত আমি আপনাদেরকে দেব। তো এগুলা কি, আমি যে রুব্রিক্স গুলা দিলাম, এই ধরনের খারাপ শক্তি তার মধ্যে উদ্ভাসিত হতে থাকে। সে হাসতে থাকে। ওই যে আমরা দেখেছি না, আপনার, আমার মনে হয় এখানে ম্যাক্সিমামই আপনারা আলিফ লায়লা দেখেছেন। আলিফ লায়লা দেখেননি? আলিফ লায়লা, ওই যে সে আলাদিনের চেরা, হ্যাঁ, দেখে থাকবেন, অবশ্যই দেখবেন। সেখানে কি একটা কিছু হলে জিন কিভাবে এই যে একটা ব্যঙ্গাত্মক হাসি, তাই না? কারো একটা ক্ষতি করে দিচ্ছে, সে কষ্ট পাচ্ছে, আর ভিলেনি হাসি দিচ্ছে। এই যে হাসি, কারণ কি সে শক্তিশালী, হ্যাঁ, এবং শক্তিশালী, এবং অপর যার ক্ষতি হচ্ছে, যাকে সে কষ্ট দিচ্ছে, তার ধ্বংস, তার দেখে সে মানে তীব্রভাবে ব্যঙ্গ করে হাসছে। এটাকে বলা হচ্ছে সার্কাজম। ঠিক আছে? লাফিং মকিং সার্কাজম, তাই না? আমি এগুলো আসবো, ব্যাখ্যা আসবো। আরেকটা কি হচ্ছে যে হাসির, যেটা হলো হাসিটা হলো লাফিং সার্ডনিক। আচ্ছা, তো কস্টিকাম ভালোকে প্রতিষ্ঠা করার জন্য বা করানোর জন্য যে কোনো লেভেলে যেতে পারে। এটা আমার, এই যে মিথ্যা কথা বলতে হবে, হ্যাঁ, এটা কিন্তু ভালো প্রতিষ্ঠার জন্যই সে করে। যদিও
বইগুলাতে ম্যাথমেটিকা গুলাতে এটাকে বলছে ডিফারেন্ট ক্যারেক্টার, সে এরকম হয়, কিন্তু আমরা তো হোয়াই খুঁজি, কেন সে ওরকম হলো, এই হোয়াইয়ের উত্তর কিন্তু ওই ম্যাথমেটিকা গুলোতে নাই। আমাদের হয়তো হয় কি যে ফিলোসফি ধীরে ধীরে গ্রো করে না, এই ফিলোসফি যখন গ্রো করবে তখন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এখন শুনতে থাকেন। তো খারাপ থেকে খারাপতর জিনিসেও সে যেতে পারে, কিসের জন্য যেতে পারে, ভালোকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। তখন সে কি লায়ার হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলতে পারছে, কারণ তার মিথ্যা কথা বলার কারণে যদি কেউ ন্যায় পায়, কেউ যদি সুখী হয়, তখন সে মিথ্যা কথা বলবে। আপনি ডাক্তার, আপনার মনে হবে যে সে মিথ্যা কথা বলছে, বারবার মিথ্যা কথা বলতেছে, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার মিথ্যার জন্য সে বেঁচে যাচ্ছে, সে সুখী থাকছে, সে খুশিতে থাকতেছে, তার একটা ভালো হচ্ছে। ঠিক আছে? ম্যালাসিয়াস মানে কি? ম্যালাসিয়াস মানে সে কখনো ক্ষমা করে না, সেলফ কন্ট্রোল লস অফ, সে নিজেকে ইয়ে করে ফেলে, মানে এত ডিস্ট্রাকটিভ হয়ে যায়, সে আর কন্ট্রোলে রাখতে পারে না, ভায়োলেন্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে আনগ্রেটফুল, এরা যে কোনো কাজই করতে পারে, অকৃতজ্ঞ। আরেকটা রুব্রিক্স আছে, এইটা আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে স্টুপিফিকেশন, পলিউশন আফটার। এই রুব্রিক্সটা একটু আমরা বুঝবো। ঠিক আছে? স্টুপিফিকেশন, পলিউশন আফটার, খুব ঠান্ডা মাথায় বুঝেন, এই রুব্রিক্সটা আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। আমি এখন বুঝাই নিচ্ছি, তারপর তো কেস শেয়ার করব। তো এই রুব্রিক্সটাকে যদি আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করতেছি, তার আগে এই লাইনটাকে যদি বুঝাই, স্টুপিফিকেশন আফটার পলিউশন মানে বিভিন্ন প্রকার পলিউশনস, পলিউশনস মানে নানান ধরনের পলিউশনের পরে স্টুপিফিকেশন হয়ে যায়। মানে কি স্টুপিফিকেশন মানে কি? স্টুপিড নাকি? স্টুপিফিকেশন মানে হচ্ছে মস্তিষ্কের মধ্যে এক ধরনের নিদ্রার মতন বেহুশ একটা অবস্থা চলে আসে, একটা ঘুমাই গেলে আমরা যেরকম হই না, কোনো হুঁশ থাকে না, এইরকম একটা অবস্থার মধ্যে চলে যায়। তো পলিউশনটা কি? পলিউশন ওয়ার্ডটাকে বোঝার চেষ্টা করি। পলিউশন, এই পলিউশন কিন্তু আমরা যে পলিউশন দেখি সমাজে দেখি সেটা না, আমরা যেটা সাধারণভাবে বুঝি সেটা কিন্তু এটা না। আমরা এটাকে বুঝি, পলিউশনের আবিধানিক অর্থ হচ্ছে দূষণ, তাই না? দূষণ, দূষিত হওয়া, পলিউশন। তো পলিউশন কি? যখন মানুষ দ্বারা প্রাকৃতিক শুদ্ধতাকে কোনো ক্ষতিকর বস্তু দ্বারা দূষিত করে দেওয়া হয়। মানুষ কি করে? কোনো প্রাকৃতিক শুদ্ধতা, একদম বিশুদ্ধ জায়গাকে কোনো একটা ক্ষতিকর জিনিস ওখানে মিক্সড করে দিল, দিয়ে সেটাকে দূষিত করে দিল। ক্ষতিকর পদার্থ পরিবেশের ন্যাচারাল উপাদানের সাথে যুক্ত করলো, যুক্ত করলে আমরা বলি পরিবেশ দূষণ হয়ে গেছে, বলি না? পরিবেশ দূষণ তো আমরা এটাই বলি। তো এই যে কথাটা বললাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো দূষণ কিন্তু তৈরি করছে মানুষ, নেচার কিন্তু দূষণ করে না, কোন নেচারই দূষণ করে না। এখন আপনারা বলবেন যে আগ্নেয়গিরি তাহলে কি হইলো, অগ্নুৎপাতের ফলে কি হয়? আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতের ফলে যা যা হয় সেটা কিন্তু আমরা পলিউশন বলি না, আপনার খুঁজে দেখেন। মানব সৃষ্ট অনেক ধরনের দূষণ আছে, যেমন বায়ু দূষণ। বায়ু দূষণে কি হয়? বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের ক্ষতিকর দ্রব্যাদি মিশানো হয়, আমরা এই যে ডিডিটি স্প্রে করি, অ্যারাসল স্প্রে করি, তাই না? তারপরে বিভিন্ন ধরনের আতশবাজি, নানান ধরনের জিনিস আমরা বায়ুতে দূষণ করছি, তাই তো? এরকম হচ্ছে জল দূষণ আছে, শব্দ দূষণ আছে। অর্থাৎ প্রাকৃতিক রূপে কোন শান্ত পরিবেশের মধ্যে শব্দ দূষণে কি হয়? শান্ত পরিবেশের মধ্যে অনেক হিজিবিজি শুরু হয়ে গেল, প্যাপ 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 হর্ন, ক্রিং 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 সাইকেলের রিং, ওর মধ্যে ভ্যাপু ভ্যাপু চলছে, ওর মধ্যে ড্রাম বাজছে ধাম ধাম ধাম, ঝাং 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 একসাথে শুরু হয়ে গেছে। এই যে পুরা পরিবেশটা আমরা কি বলবো এটাকে? আমরা এটাকে বলবো হচ্ছে শব্দ দূষণ। তো এই ধরনের ঘটনা রিলেশনের মধ্যেও ঘটে, আপনার ভাবনার মধ্যেও ঘটে, পারিবারিক সম্পর্কের মধ্যেও, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মধ্যেও কিন্তু এক ধরনের দূষণ থাকে। মহান সৃষ্টিকর্তা কি করেছেন? মহান আল্লাহ আমাদেরকে কি করেছেন? আমাদেরকে সবকিছু, তিনি কি করেছেন? সবকিছু ঠিক মতো তৈরি করেছেন। তিনি আমাদেরকে শিখাইছেন যে বাড়িতে কিভাবে থাকতে হবে, সবার সাথে কিভাবে মিলেমিশে থাকতে হবে, বাবা মা ভাই বোন মিলে কিভাবে থাকতে হবে, হাজবেন্ড ওয়াইফ কিভাবে ইয়ে করতে হবে, গুরু শিক্ষক কিরকম হবে, সবকিছু নেচার।
নেচার মানে সৃষ্টিকর্তাই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কারো ক্ষতি করো না, কারোর সাথে ঝগড়া বিবাদ করো না। এগুলো হলো ন্যাচারাল বিষয়। এইগুলো একটার সাথে একটা ইন্টার রিলেশন, ইন্টার কানেক্ট কিন্তু তিনি করে দিয়েছেন, তিনি শিখিয়ে রেখেছেন। আমরা শিখে যাই, হাতে ধরে শিখাতে হয়, অটোমেটিক শিখে যাই, পরিবেশ থেকে শিখে যাই, পরিবার থেকে শিখে যাই, সোসাইটি থেকে শিখে যাই, স্কুল থেকে শিখে যাই। কিন্তু আমরা কি করছি সেখানে? কোনো না কোনো খারাপ কাজ তো করে ফেলছি, সেখানে উলট পালট জিনিসের মিশ্রণ করে ফেলছি, সুন্দর একটা রিলেশনের মধ্যে একটা উল্টাপাল্টা কাম করে ফেলতেছি। এটাকেই বলছে হচ্ছে দূষণ। বুঝতে পারছেন? এটা হলো আমাদের যেহেতু মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, আমাদেরকে দূষণটাকে এভাবেই বুঝতে হবে। এখন ধরেন যে কোনো রকমের সভ্যতা, সোসাইটি বা পরিবেশে, মনে করেন আমি একটা উদাহরণ দিই তাহলে একটু ক্লিয়ার হবে। মনে করেন একটা এনজিও, এনজিও তো সবাই বোঝেন আশা করি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সেখানে একটা খুব সুন্দর শান্তিপূর্ণ সিস্টেম বজায় ছিল, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। কোনো একজন অথবা কিছু সদস্যের উল্টাপাল্টা কাণ্ডের জন্য এমন মানে তারা এমন একটা কাজ করে ফেলেছে যেটা সংস্থার পিওরিটি নষ্ট হয়ে গেল। আমরা ই ভ্যালির কথা শুনেছি, তাই না? ভালোই চলছিল, খুব সুন্দর চলছিল, কিন্তু কোথায় একটা যেন ঝামেলা, একটা কিছু মিশ্রণ ঘটিয়ে দেয়, টাকা পয়সার ঝামেলা করে দেয়, ওখানে পিওরিটি নষ্ট করে দিল, পুরো ব্যবস্থাটাকেই নষ্ট করে ফেললো। তো এই যে পুরো ব্যবস্থা নষ্ট করে ফেললো, এটাই হলো দূষণ। সুতরাং দূষণ সব সময় ক্ষতিকারকই হয়। আবার মনে করেন একটা পরিবারে অনেক ভালো অবস্থা বিরাজ করছে, ভালোবাসাপূর্ণ পরিবেশ, সোহাগপূর্ণ পরিবেশ বজায় আছে। এই পরিবারের কোনো সদস্য বা বাহিরের কোনো ব্যক্তি এমন উল্টাপাল্টা বিষয় ঢুকায় দিল যে, আছে না, থার্ড পার্টি, মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হলো, শাশুড়ি চলে আসছে, এসে ওই পরিবারের মধ্যে এর সাথে পিঞ্চিং করে দিল, জাস্ট একটু পিঞ্চিং, একদম পরিবেশ, সেই পরিবারে একদম পুরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যেতে থাকলো। পরিবারের প্রত্যেক সদস্য যারা এক টেবিলে বসে খেত, একই বিছানায় থাকতো, একই ছাদের নিচে থাকতো, তাদের মধ্যে মনের অমিল শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সুতরাং এটাও এক ধরনের দূষণ। মানে ওই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে সেটা দূষিত করে ফেলছে। তো যখন পরিবেশ অনেক বেশি খারাপ হয়ে যায়, তখন কষ্টিকাম ব্যক্তি সেটা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে বুঝতে পারে না যে কি হচ্ছে, কি করতে হবে, কি হচ্ছে, একটা স্টুপিকেশন অবস্থার মধ্যে চলে যায়, যেন তার মাথায় কাজ করছে না। ঘুমের মধ্যে কি হয়, একটা মশা আসছে, যদি মেরে দিলাম দিলাম, না হলে নাই, কিন্তু মস্তিষ্ক তো কাজ করে না, বুঝতেছি। তো তার মাথায় কাজ করছে না যে কিভাবে এই দূষিত পরিবেশকে পুনরায় সৌহার্দ্যপূর্ণ প্রেমময় পরিবেশে ফিরে আনা যাবে, এই ধরনের দূষণকে কিভাবে রোধ করা যাবে, এটা নিয়ে এটা তার মাথার মধ্যে কাজ করে না। রুবিস, বুঝতে পারছেন কিভাবে আমরা নিতে পারি, ইউজ করতে পারি? তো কেন এরকম? কারণ কস্টিকাম সব সময় উত্তম, সত্য, ন্যায় এবং সব ধরনের ভালো গুণ পরিবেশ চায়, পরিবেশকে সমর্থন করে, পরিবেশের সমর্থক। কিন্তু সে, কিন্তু যে পরিবেশে এরকম কিছু থাকে না, তখন ওই পরিবেশকে ভালো করার জন্য সে সংঘর্ষে লিপ্ত হয়। কস্টিকামের এরকম কিছু রুব্রিক্স আছে। এটা আরেকটা মানে একদম ডিফারেন্ট, কিছু রাইটার এটাকে একদম ডিফারেন্ট ক্যারেক্টার বলেছে। আমি এটাকে ডিফারেন্ট বলবো না, কারণ আজকে আমার পক্ষে সম্ভব না এটাকে ডিপ লেভেল আপনাদেরকে বোঝানো। আমি ভাষা ভাষা কিছু বোঝাচ্ছি, এগুলো খুবই ডিপ লেভেলের জিনিস। তো কস্টিকামের মধ্যে এই নেগেটিভ রুব্রিক্স, যদিও সবই নেগেটিভ, যতগুলো আমাদের রেপার্টরিতে আছে, যেমন ধরেন যে বেনিভলেন্স, এটা তো পজিটিভ জিনিস, কিন্তু এটা যেহেতু রেপার্টরিতে আছে, এটা নেগেটিভ বিষয়। লাভ, লাভ হচ্ছে পজিটিভ জিনিস, কিন্তু যেহেতু রেপার্টরিতে আছে, এটাও নেগেটিভ বিষয়। আমি এগুলোর ব্যাখ্যা টাইম টু টাইম করবো, আপনাদের মধ্যে বুঝ চলে আসবে। তো অনেকগুলো রুব্রিক্স আছে কস্টিকামের, যেগুলো সেক্সের সাথে রিলেটেড। এই রুব্রিক্স গুলো পড়লে আপনার কাছে মনে হবে এগুলো সরাসরি সেক্সের বিষয়ে কথা বলা হচ্ছে, কিন্তু মহামতি কেন্ট এসব রুব্রিক্সকে মাইন্ড চ্যাপ্টারে দিয়েছেন। কেন্ট অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী একজন ডাক্তার ছিলেন। তার কদর বুঝতে আমার মনে করেন যে প্রায় 15 বছর লেগে গেছে। আমি কেন্টের বই কিনছিলাম না, পাশ করার পরে মনে হয় কিনলাম।
এত পুরনো ব্যাকডেটেড পার্সনের বই কেন পড়বো, এইরকম আমার ভাবনা ছিল। কিন্তু দেখলাম ওর বাবা এ তো মাস্টার অফ দ্য মাস্টার্স, ঠিক আছে। তো তিনি এই বিষয়গুলোকে, সেক্স রিলেটেড বিষয়গুলোকে মাইন্ড চ্যাপ্টারের মধ্যে দিয়ে দিলেন। এই রুব্রিক্স গুলোর আমি দিচ্ছি, ওই রুব্রিক্স গুলোর অর্থ বেশিরভাগই ব্যক্তির যৌনাঙ্গ বা সেক্সুয়াল অর্গান অথবা সেক্স ভাবনার সাথে জড়িত। তাহলে উনি ওই জায়গাগুলোতে দিতে পারতেন, ফিমেল মেল ওই সেক্স রিলেটেড যে চ্যাপ্টার গুলাতে আছে সেটা দিতে পারতেন। তো তিনি সেখানে দেননি, তিনি দিয়েছেন মাইন্ডের মধ্যে। তার মানে এগুলো কিন্তু সরাসরি যৌনাঙ্গ বা সেক্সুয়াল অর্গান বা সেক্স ভাবনার সাথে জড়িত না। এই রুব্রিক্স গুলা বাস্তবিক অর্থে খুবই সূক্ষ্ম অর্থে বোঝার জন্য, সেক্সের পিছনে লুকিয়ে থাকা সূক্ষ্ম ভাবনা যেটা সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে থেকে থাকে, সেটাকে আপনাকে বুঝতে হবে খুবই ডিপ। এই ধরনের কিছু রুব্রিক্স আমি ডেফিনেটলি আলোচনা করবই। তো এগুলো সেক্স রিলেটেড শুনতে মনে হলেও এগুলা কিন্তু আসলে ওরকম না। যদিও আমি যে আলোচনাগুলো, আজকের আলোচনাগুলো করব, এগুলা হচ্ছে আমাদের কিছু বোদ্ধা ডাক্তার, আমাদের কিছু স্টলওয়ার্ট এগুলা বলেছেন। ডিপ লেভেলে বলেননি, আমি তাদের গুলাই বলবো, পরে আমার থটটা বলবো যে ডিপ লেভেলে এগুলাকে কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো কয়েকটা রুব্রিক্স একটু দিই। অবসেন্স লুইড ম্যান সার্চিং ফর লিটল গার্লস, লাভ অন সেক্স উইথ one of her homosexuality. দিয়ে দিচ্ছি homosexuality, love, anal coition with a woman, marriage, obsessed by idea of marriage, girls are sexually excited, amativeness, want of amativeness, woman কি থেকে এই ভাবনাগুলো আসে। আমি অনেকগুলো সিনেমা দেখেছি, সিনেমা থেকেও এগুলো ক্লিপস দেওয়া যেত, এখন আমার মনে পড়ছে। অ্যামিউরাস, অ্যাডাল্টারাস, ক্যারেক্টার ল্যাক অফ, ক্যারেক্টার ল্যাক অফ। তো ব্যক্তি জীবনে কস্টিকাম মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা ফ্যামিলির, কোন একটা পরিবারের প্রধান ব্যক্তি, কর্তা ব্যক্তি, অর্থাৎ সে যখন একজন পিতা, তখন সে খুব ডিকটেটোরিয়াল, ডগমেটিক, ফ্যানাটিক। আমরা ফ্যানাটিক তো বুঝেছি। তো সে পরিবারের কথা সব সময় ভাবে, সবাই কি করে ভালো থাকবে সে সেদিকে তার তীক্ষ্ণ দৃষ্টি, সবার জন্য সে পরিশ্রম করছে, কেয়ার করছে। তার কার্যক্রম কিভাবে ছেলে মেয়ে পরিবারের অন্য লোকজনদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এরকম ভাবনায় থাকে। এটা কিন্তু একটা ফেজ। একটা সময় আমরা কি দেখেছিলাম, সে কোনো কিছু সঞ্চয় করছে না, তাই না, রাখতেছে না, কালকে কি হবে সেটা নেই। কিন্তু এই একটা ফেজে এরকম দেখা যায়। সুনাগরিক হিসাবে কিভাবে গড়ে তোলা যায় সেটা তার চিন্তায় থাকে। সন্তানদেরকে দেশের সুনাগরিক করে গড়ে তুলতে হবে, এজন্য তার নিজস্ব কিছু আইডিয়া থাকে এবং সে একটা নির্দিষ্ট অনুশাসনে সবাইকে আবদ্ধ রাখে। তার একটা ফিক্সড আইডিয়া থাকে, সে আইডিয়া থেকে সে বের হতে পারে না। কস্টিকাম বলে যে তার ছেলে শুধুমাত্র ছেলে বন্ধুদের সাথে মিশতে পারবে, মেয়েদের সাথে, কারণ ছেলে আর মেয়েতে কখনোই বন্ধুত্ব হয় না। আমার মেয়ে শুধুমাত্র মেয়ে বান্ধবীর সাথে মিশবে, কোনো ছেলের সাথে নট অ্যালাউ। সিনেমা হলে যাওয়া যাবে না, টিভি, মোবাইল, ইন্টারনেট মানুষকে খারাপ করে দেয়, সেগুলো বন্ধ হবে না। সে নিজের কাছে শুধুমাত্র একটা বোতামওয়ালা মোবাইল রাখবে, নট টাচ স্ক্রিন, বোতামওয়ালা। খুঁজে নেন, কস্টিকাম পাবেন। তার বউকে কোনো পার্টিতে নিয়ে যাবে না, বিয়ের দাওয়াতে না, না সাজলেও বোরখা পরে দেখবেন অনেকে ছবি তুলতেছে। এই যে নেচার গুলা দিলাম, অ্যামিটিভনেস, ল্যাসিভিয়াস, আরো যে রুব্রিক্স গুলা দিলাম, এই রুব্রিক্স গুলা, এই ইয়েগুলো কিন্তু তার মধ্যে আছে। সে বউকে জড়িয়ে ছবি তুলবে, সবকিছু করবে, বউকে একদম রেখেছে মনে করেন যে এইভাবে, চোখও দেখা যাচ্ছে না, পুরা অবরুদ্ধ করে। সে পার্টিতে যাবে, বউকে নিয়ে যাবে না। বাইরে জীবন সে খুব উপভোগ করবে, কিন্তু সে সেটা প্রকাশ করবে না। সিক্রেটিভনেস, আমাদের উপর আছে না সিক্রেটিভ, তার মধ্যে এই সিক্রেটিভ বিষয়টা আমরা দেখতে পাই।
সে সমাজের এবং মানুষের উন্নতি চায়, তাদের অধিকার লড়াইয়ের আমরা প্রথম দিকেই দেখেছি, অধিকার লড়াই করবে তাদের মানে সমাজের নিপীড়িতদের, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের অধিকারের জন্য লড়াই করবে, কিন্তু নিজের একটা শ্রেণী একটা লেভেলে নিজের ব্যক্তিত্বটা খুবই নিন্দনীয়। এটা কিন্তু কিছু রাইটারদের উদ্ধৃতি আমি বলতেছি, কিন্তু আমার ফিলিংসটা একটু অন্যরকম। তো নৈতিক চরিত্র বলতে তাদের কিছুই থাকে না, সে স্বার্থপর, মিথ্যাবাদী, তারপরে চুরি, চর্যা, কি চর্যবৃত্তি তার মধ্যে থাকবে, চর্য পরায়ণ, স্বেচ্ছাচারী, চরিত্রহীন, স্বাধীন চেতা, লিবার্টিজম। এই রুব্রিক্স গুলাকে আমরা মোটামুটি এই যে এই কটা রুব্রিক্স দিয়ে নিতে পারি। সেলফলেসনেস, যে কথাগুলো বললাম, হ্যাঁ, সিক্রেটিভ সেলফলেসনেস, লায়ার, ক্রিপ্টোমিনিয়া, চর্যবৃত্তি, হ্যাঁ, লিবার্টিজম, ক্যারেক্টার ল্যাক অফ লিবার্টিজম, এইরকম। তো সবাই না, কিন্তু একটা লেভেলে একটা পর্যায়ে, আমি ক্যারেক্টার বুঝাচ্ছি, পরে কি হয় কেসের মধ্যে কিভাবে পাই সেগুলো আমরা আলোচনা করব। তো নিজের বিবাহিত সম্পর্কের বাইরে গিয়েও সে যৌন জীবন উপভোগ করবে। তাই নয়, শুধু তাই নয়, সে সেক্সুয়াল দিকটা খুব পারভার্টেড। আমি লাভ পারভার্টেড এগুলা বুঝাইছিলাম কিসের কোন মেডিসিন পড়াতে, যে মেডোনিনাম। তো সেখানে তার নৈরাজ্যবাদের ছায়া দেখা যায়, তার যৌন আবেগ অ্যাবনরমাল, অ্যানাল কোয়েশন চাচ্ছে, তাই না? খুব এটা তো ডাইরেক্ট মেশিনারি যে পজিশন সেই ইয়াতে না, এটা একটা বিকৃত মানসিকতা, অ্যানাল কোয়েশন। তো এটা কেন? ল্যাক অফ ক্যারেক্টার। হ্যাঁ, এটা রুব্রিক্স কি দিয়েছে? লাভ অ্যানাল কোয়েশন হইতে ওম্যান, স্রোতের বিপরীতে যেও তাকে কিন্তু লাভ মেকিং করতে হবে, তাকে কিন্তু আমি যে উদ্ধৃতিগুলো যে বইগুলো থেকে দিচ্ছি সেই বইগুলা কিন্তু ডেফিনেটলি অত ডিপ লেভেলে চিন্তা করেনি। আপনারা জর্জ বিতুল কাজ বা এগুলাতে যেতে পারবেন, তারা অনেক বড়, তাদেরকে সংশোধন করার ইয়ে নেই, কিন্তু অনুভবের কিছু বিষয় আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবাধ যৌন সংযোগ ছাড়া তার নিম্ন রুচির পরিচয় আমরা দেখতে পাই, কারণ সে পারভার্টেড, বিকৃত সেক্সুয়াল মানসিকতার তাদের থাকে। ছোট ছোট বালিকাদেরকে সে খুঁজে বেড়ায়, গার্লসদেরকে সে খুঁজে বেড়ায়, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে খুঁজে বেড়ায়, হ্যাঁ, তাদেরকে বিভিন্নভাবে বশ করার চেষ্টা করে এবং তাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার চেষ্টা করে। অত্যন্ত চরিত্রহীন, কুরুচিপূর্ণ এগুলা আমাদের তাদের অঙ্গভঙ্গির ইয়েতে আছে, জেস্চারের মধ্যে, হ্যাঁ, কুরুচিপূর্ণ সেক্সুয়াল সাইন দেখায়, হ্যাঁ, বিভিন্ন ভাবে হাত দিয়ে সে ইয়ে করতেছে থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা আমার রুচিতে বাড়তেছে, কিন্তু এইরকম অঙ্গভঙ্গি তারা করবে। ঠিক আছে, আমরা দেখি না মাঝে মধ্যে হিজড়া শ্রেণীর মানুষদের, থার্ড জেন্ডার মানুষরা যেরকম মুখ ভঙ্গি করে, সেই রকম ইয়েগুলো করে। তো আমাদের রুব্রিক্স আছে অপশন লুইস, ম্যান সার্চিং ফর এ লিটল গার্লস, আর একটা কি বললাম, জেস্চার মেক্স কোয়েশন মোশন অ্যাজ ইফ, মানে এমন অঙ্গভঙ্গি করে যেটাতে আপনি বুঝে যাবেন যে সে ওই কোয়েশন মানে কি, সেক্সুয়াল ইন্টারকোর্সের সেই ইয়েটাকে সে দেখাচ্ছে। তো অন্যের কষ্টে সে কষ্ট পায়, সে সহানুভূতিশীল বলেই সব বই পুস্তকে কষ্টিকামের বর্ণনা দেওয়া আছে অনেক উচ্চ মাপে, কিন্তু আমরা কি দেখতেছি, কষ্টিকাম পুরোপুরি ওরকম না, সে হলো ভন্ড টাইপের, হিপোক্রেটস একটা লেভেলে। কষ্টিকাম বয়স্ক মানুষ যেমন তার যৌন কাঙ্ক্ষা মেটাতে ছোট ছোট মেয়েদেরকে খুঁজে বেড়ায়, কুচি কুচি মেয়েদেরকে খুঁজে বেড়ায়, এদের ডায়লগ গুলো আবার এরকম, শব্দ চয়ন গুলো এরকম, কুচি কুচি মেয়ে লাগবে। আমার চেম্বারে এসেই মানে আমি দেখেছি আর কি, এগুলো আমি ফেস করেছি বলে আমি বলতে পারি। তো তেমনি কষ্টিকাম মেয়েরা অধিক যৌন আকাঙ্ক্ষার জন্য দিন রাত যৌনতা বিষয়ক বিভিন্ন চিন্তা করতে পারে। এই ধরেন যে পর্নোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন অ্যাডাল্ট বুকস, তারপরে ছবি, গল্প, এগুলা এগুলা নিয়েই থাকে, এগুলা নিয়েই মত থাকে, মেয়েদের কথা বলতেছি।
কল্পনায় এবং সেটাকে কিন্তু তার কল্পনা লেভেলে নিতে থাকে, ফলে তার মধ্যে বিয়ে করার বাসনা তার মধ্যে থাকে। তো এই দুইটা, এই ভাবনাটাকে আমরা রুব্রিক্সে কি নিয়ে আসতে পারি? রুব্রিক্সে নিয়ে আসতে পারি ফেন্সিস এক্সালারেশন অফ ডে অ্যান্ড নাইট, সারা দিন এই যে উল্টাপাল্টা চিন্তাগুলা তার মধ্যে চলতে থাকে। আরেকটা কি আছে? ম্যারেজ obsesses by idea of marriage, girls are sexually excited and অনেক বেশি চিন্তা ভাবনার জন্য তার মধ্যে এরকম আসে। তো ব্যক্তি জীবনে কষ্টিকামের মোরাল ক্যারেক্টার খুবই খারাপ এই লেভেলটাতে, বিশেষ করে সেক্সুয়াল ব্যাপারে। এদের মধ্যে মোরালিটিকে একদম, মোরালিটির একদম তাসনাস করে দেয়, নস্যাৎ করে দেয়, মোরালিটির ময়ের একদম 12টা বাজায় দেয়। হ্যাঁ, সেক্সুয়াল বিষয়ে এদের সেন্স অফ রেসপন্সিবিলিটি একদমই নাই। আবার অন্য দিক দিয়ে তারা মুক্ত চিন্তায় বিশ্বাসী, যে লিবার্টিজম আমি দিয়েছি উপরে, ফ্রি থিঙ্কিং পারসন, ফ্রিডম লাভিং পারসন। সেজন্য সবগুলো মতবাদগুলোকে সমাজে অ্যাকসেপ্টেড বা বিরোধিতা করে। এবার একটু মিলান, আমি তো খুব অল্প করে বুঝাচ্ছি, মানে আপনার মাইন্ড করবেন না, কেউ বাম চিন্তাধারা আমাদের এখানে থাকতেই পারেন। বাম চিন্তাধারা যারা থাকেন, সমাজকে পরিবর্তন করবেন, করবেন, সেই কস্টিকাম পার্সন গুলাকে চিন্তা করেন। অবাধ অবাধ সেক্স, অবাধ ডিফারেন্ট টাইপ অফ সেক্সুয়াল সাইন প্রদর্শন করা। আপনার তসলিমা নাসরিনের কথা চিন্তা করেন, আদার্স আরো পার্সনদের কথা চিন্তা করেন, তারা কিন্তু এই বিষয়গুলা ওইভাবে নিজেরাও করবে এবং ওপেনলি জনসম্মুখে আসবে। ঠিক আছে? তো সামাজিক ন্যায় আনতে যে যেমন স্বাধীন চেতা, তেমনি ব্যক্তিগত লাইফে এরা খুব কি বলবো, লিবার্টিজম তাদের মধ্যে আছে এবং সব বিষয়ে তারা রাগ ঢাকের বিষয়গুলা তারা রাখে না। তো কষ্টিকামের বিষয়গুলো তো আমরা মনে হয় মোটামুটি বুঝতে পারলাম। এভাবেই কষ্টিকামের স্বরূপ আমাদেরকে বুঝতে হবে বিভিন্নভাবে। আমি তো সব জিনিস ওইভাবে কাভার আপ করতে পারলাম না, করতে গেলে অনেক সময় লাগবে। আমি অল্প অল্প করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। এরপরে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে দেখাতে হবে, বোঝাতে হবে, কারণ আপনারা যাতে অ্যাপ্লিকেবল 1 মাস শিখে অ্যাপ্লিকেবল যদি না হয়, রেপ্লিকেবল যদি না হয়, তাহলে তো হলো না। তো প্রথমে তারা খুব ভালো ছিল এবং সমাজকে ভালো করতে যাচ্ছিল, অনেক ভালো ন্যায় প্রেমপূর্ণ পরিবেশ স্থাপন করার চেষ্টা করছিল, সংঘর্ষ করে, সব সাধনা মন থেকে করে, যে সে যেদিকে মন দেয় সেদিকে তার সবকিছু জান প্রাণ উজাড় করে দেয়, ইমানদারিতে করে দেয়, তাই না? পুরা ডেডিকেশনে করে। আমি একটু সংক্ষেপে সংক্ষেপে বুঝাচ্ছি 3-4 দিনের আলোচনা। তো পুরা ডেডিকেশন সেদিকে থাকে, আর যেখানে যখন সেখান থেকে কোনো উদ্দেশ্য হাসিল হয় না, তখন সে ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে এবং ওই অবস্থা থেকে পালিয়ে যেতে চায়, নিরাশ হয়ে যায়। নিরাশ অবস্থা ধীরে ধীরে তার ভেতরে এক ধরনের মানে শক্তিহীনতার অবস্থা তৈরি করে দেয় এবং সে মুষড়িয়ে পড়ে। মানে কি হলো, সে পজিটিভ অবস্থা থেকে ধীরে ধীরে সে নেগেটিভের দিকে চলে যায়। এরপরে কিন্তু তার প্যাথোলজি তৈরি হয়। এজন্য কস্টিকামের পরবর্তী প্যাথোলজি লেভেলে আটকে থাকে। কস্টিকামের প্যাথোলজি গুলা কি? স্টিফ হয়ে যায়, তাই না? কি স্টিফ হয়? মাসল স্টিফ হয়ে যায়, টেন্ডন স্টিফ হয়ে যায়, ডিফরমেশন হয়ে যায়। এ কারণে তার উপরে খুব খারাপ প্রভাব চলতে থাকে। সুস্বাস্থ্য থাকার জন্য জরুরি হলো কি? আপনি যদি ভালো থাকতে চান, গুড হেলথ কন্ডিশনে থাকতে চান, তাহলে সবচেয়ে জরুরি কি? জরুরি হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। আপনি কোরআনে যান, আপনি বাইবেলে যান, গীতাতে যান, ত্রিপিটকে যান, প্রত্যেকটা ধর্মগ্রন্থে যান, বা ধর্মপ্রচারক বা মহামানব, তাদের কথার একটাই অর্থ, সেটা হলো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত করা যাবে না। সব সময় একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মানে সব সময় অতিরিক্তকে মানা করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, এবং সে অতিটা যদি ভালো হয়, তারপরেও সেটা হলো আমাদের জন্য ক্ষতিকর। আর অতি খারাপও কিন্তু ক্ষতিকর হবেই। তো অনেক ভালো সংস্কার বা নিয়ম নিয়ে যদি খুব কঠোরভাবে পালন করেন, তাহলে সেটা হানিকারক হতেই পারে। যেমন আমাদের কি হয়, সরি, আমাদের কি হয়, আমরা কি করি,
অনেক দেখবেন যে ধর্মপ্রাণ ব্যক্তিরা একদম ভোরবেলায় উঠে গোসল করছে, গোসল করে একদম ইবাদত করতেছে, পবিত্র হতে হবে। অনেকে আছে আমাদের হিন্দু দাদারা আছেন, তাকে গঙ্গায় যায় স্নান করতে হবে, শীত বর্ষা দেখা দেখি নাই। যাও স্নান করো, একদম ফ্রেশ হও, ফ্রেশ হয়ে পূজা অর্চনা করো, ইবাদত করো। ঠিক আছে, ও স্ট্রিক্টলি পালন করতেছে, এটা ভালো সংস্কার, ডেফিনেটলি সমাজের কেউ খারাপ বলবে না। পবিত্র হয়ে নামাজ পড়তে হয়, গোসল করে নামাজ পড়তে হয়, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি মনে করেন আপনি এমন একটা জায়গায় গেছেন, আপনি অ্যান্টার্কটিকায় গেছেন, আপনি রাশিয়ায় গেছেন, আপনি কানাডায় গেছেন, যেন বরফ পড়ে, সেখানে যদি এই জিনিস করতে চান, -ডিগ্রি সেন্টিগ্রেডের আপনি যদি ভোর 4টার সময় এসে গোসল করে এরকম পূজা অর্চনা ইবাদত করতে চান, বা দেখা যাচ্ছে একদম শীতের মধ্যে পাঞ্জাবি পরতে হবে, একদম খালি গায়ে একদম পাঞ্জাবি পরে গেলেন, পোলতা ধুতি পরতে হবে, শুধুমাত্র পোলতা পরে গেলেন, তাহলে কি হবে? অবশ্যই আপনি সুস্থ থাকবেন না। এই যে আপনি যে কাজটা করলেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি ইবাদত করতে গেলেন, আপনি পূজা অর্চনা করতে গেলেন, এটা কেউ খারাপ বলবে? ডেফিনিটলি কেউ খারাপ বলবে না, এটা ভালো সংস্কার। কিন্তু অতি ভালো ভালো না। তাহলে সবসময় মধ্যম পন্থা করতে হবে। কিন্তু এই কস্টিকাম কি করছে? একদম অতি পন্থায় চলে যাচ্ছে। ঠিক আছে, এই অতিটাই তার জীবনের অন্ত তৈরি করে দেয়। তো এই জায়গায় আমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে, খুব স্ট্রিক্ট থাকতে হবে।